রণক্ষেত্র সংসদ ভবন এলাকা জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ টিয়ারশেল নিক্ষেপ আহত বেশ কয়েকজন। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি। কিছু দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ। সই করা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত, মত বিএনপির। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চাকসুর পর রাকসুতেও ছাত্র শিবিরের একক আধিপত্য। 23 পদের বৃষ্টিতেই জয় ভিপি জাহিদ। জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চবক। ক্যাম্পাসে বাঁধ ভাঙা উল্লাস। বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতার কারণেই এইচএসসির ফলে নজিরবিহীন বিপর্যয় বলছেন শিক্ষাবিদরা। বিগত সরকারের বিরুদ্ধে নম্বর বাড়িয়ে বাম্পার ফলনের ধারা চালুর অভিযোগ। এবং 3 মাসের পরিকল্পনায় মৌচাকের স্বর্ণের দোকানে চুরি। দড়ি বেয়ে উপরে উঠে জানালা কেটে ঢোকে ভেতরে। সংঘবদ্ধ চক্রের 4 সদস্য গ্রেফতার। 190 ভরি স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা স্বীকৃতি আদায়ের দাবিতে সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সরাতে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা বাহিনী। চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। এক পর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। এদিকে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা। পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা। থেমে থেমে ছড়ায় উত্তেজনা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ বক্সে আগুন, ইট পাটকেল নিক্ষেপ। পুলিশের টিয়ারশেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপুর 1:15টার পর জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতার মঞ্চ থেকে পুলিশ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে দেখা যায় উত্তেজনা। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও। মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি, আসাদ গেট, ধানমন্ডি 27 এলাকায়ও পরিস্থিতি থমথমে। যে তার দাবি আদায়ের লক্ষ্যে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, সে দেখতে পায় না তাকে তারা মেরেছে। আমাদেরকে লাঠি চার্জ করছে, টিয়ার শেল মারছে, পাটকেল মারছে। ও গ্যাজেটভুক্ত, তাও মারছে। ওর এমএস আছে, ওর কেএসআইডি নাম্বার আছে। এর আগে সকাল 10:30টার দিকে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়। রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করেন। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 500-র বেশি বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। দুপুর 1টার কিছু সময় আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। হত্যার বিচার, জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সম্মান, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জুলাই যোদ্ধারা। এরপরই শুরু হয় পুলিশি অ্যাকশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সানবীর রুপল, শাতিলা শারমিন এবং হাসান ওয়ালি। সরাসরি শুরুতেই যাচ্ছে রুপলের কাছে। রুপল, ভবনের সামনের রাস্তাটি স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে যে রণক্ষেত্র অবস্থা পরিণত হয়েছিল এই পুরো রাস্তা, পুরো এলাকাটি, সেই রণক্ষেত্র অবস্থাটি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। অর্থাৎ এখন যান চলাচল যেমন স্বাভাবিক এবং জোরে সোরে প্রস্তুতিও চলছে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটি। এবং বাইরের যে প্রধান ফটকের পাশে যে জুলাই সনদের বিভিন্ন প্রতীক, বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়েছে, সেসব জায়গাতে মানুষ এসে ছবি তুলছেন। তবে
কিছুক্ষণ আগে জুলাই যোদ্ধারা যারা সকাল থেকেই এই স্বাক্ষর অনুষ্ঠানটিকে তারা বর্জন করছেন এবং তাদের দাবি ছিল আইনি ভিত্তি, এবং সেই আইনি ভিত্তি না দেওয়ার আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি করতে না দেওয়ার প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টায় তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়েছিল। একটি দল প্রধান ফটক দিয়ে ঢুকে মূল মঞ্চে অবস্থান নিয়েছিল, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং দুপুর 1টার পরে তারা মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং তারপরে সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং বেশ কয়েকজন আহত হন এবং প্রথম দিকে তারা কিছু দূর গিয়ে আবারও অবস্থান নেন, পাল্টাপাল্টি আবারও সংঘর্ষ বাধে এবং দফায় দফায় এরকম সংঘর্ষের মধ্য দিয়ে প্রায় ঘন্টা খানেক চলে এই সংঘর্ষ। এক পর্যায়ে আসাদ গেটে তাদের অবস্থান নেয় এবং আসাদ গেট থেকেও তাদেরকে হটিয়ে দেওয়া হয় এবং সেই হটিয়ে দেওয়া থেকে সেখান থেকে শুক্রাবাদ পর্যন্ত পুলিশ তাদেরকে ধাওয়া করে সরিয়ে দেয় এবং পুরো রাস্তাটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনাবাহিনী এই মুহূর্তে অবস্থান করছে আসাদ গেটের দিকে এবং বাড়ির পুরো জায়গাটি খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, যারা এখানে এসে উপস্থিত ছিলেন, তারা এই মুহূর্তে সামনের দিকে নেই এবং এই মুহূর্তে যারা সাধারণ মানুষ আছেন তারা এখানে এসে বাইরে অবস্থান নিয়েছেন এবং এখানে জুলাই আন্দোলনের সময়ের যে ছবিগুলো আছে এবং সংস্কার কমিশনের যে বিভিন্ন প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনের সময়ের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর সাথে দেখছেন এবং ছবি তুলছেন এবং এই মুহূর্তে বাইরে বেশ শান্ত অবস্থা বিরাজ করছে এবং সংসদ ভবনের ভেতরের দক্ষিণ প্লাজার পুরো মাঠটির চারপাশে দেখতে পাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা উপস্থিত হয়েছেন এবং আর মাত্র ঘণ্টাখানেক বাকি আছে বিকাল 4টায় এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা এবং এর মধ্যে এনসিপি সহ বেশ কয়েকটি দল তারা এই অনুষ্ঠানটি বর্জন করেছে এবং তারা তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি পূরণ না হয় এই বর্জন করেছে তাদের অনুষ্ঠান এবং বাকি যে দলগুলো আছে সেই দলগুলোর সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করার কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত মানিক পে এভিনিউ থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি খামারবাড়িতে, সেখানে আসেন সাথিলা শারমিন। এখন খামারবাড়ির পরিস্থিতি যদি বলতে হয় তাহলে দেখতেই পাচ্ছেন যে পিছনে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। প্রায় আধা ঘন্টা আগে এখানে এসে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা আসলে সংসদ ভবনের যে এলাকাটি সেই এলাকাটিতে এসে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ যে এক ধরনের দেয়াল তৈরি করেছে সংসদ ভবনকে কেন্দ্র করে খামারবাড়ি মোড়ে, সেই দেয়ালের সামনে আসলে জুলাই যোদ্ধা যারা আন্দোলন করছিলেন বা বিভিন্ন দাবিতে সকাল থেকে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আবার ফেরত এসেছেন, অর্থাৎ লাঠিচার্জ করে যে ছত্রভঙ্গ করা হয়েছে তারপরে কিন্তু তারা আবার অল্প অল্প করে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন মোড়ে মোড়ে। খামারবাড়িতেও কিন্তু সেই অবস্থানটি রয়েছে। সেনাবাহিনীর যে সদস্যরা নিরাপত্তা রক্ষার জন্য জড়ো হয়েছেন সেই তারা আসলে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং পুলিশও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মূলত সেনাবাহিনীর সদস্যরা পুরো যে সংসদ ভবন এলাকা সেই ভবন এলাকার এক ধরনের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে এক ধরনের নিরাপত্তা বেষ্টনী আসলে তৈরি করতে দেখছি আমরা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের বিষয়গুলো আসলে তাদের সাথে যারা জুলাই যোদ্ধারা আছেন তাদের সঙ্গে তাদের কোনো এখন আপাতত কোনো ধরনের সংঘর্ষ বা কোনো মুখোমুখি অবস্থানের ব্যাপারটি বোঝা যাচ্ছে না, কারণ সে পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে এবং যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন যারা আন্দোলন করছেন তারাও কিন্তু এখানে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। মাঝে মাঝে কিছু কিছু স্লোগান, গণমাধ্যমের সঙ্গে কথা বলা সহ তারা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে যে দাবিগুলো নিয়ে তারা এসেছিলেন জুলাই যোদ্ধাদের জন্য সেই দাবিগুলো মেনে নেওয়া এক কথা, কিন্তু তাদের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেন
চড়াও হতে হলো সেই প্রতিবাদটি তারা করছেন এবং বলছেন যে এইটা যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আসলে এক ধরনের কর্মসূচির মধ্য দিয়ে হয়তো যেতে পারেন। সেটা এখনো সুনির্দিষ্ট করে তারা কিছু জানাননি যে তারা কি ধরনের কর্মসূচি দিবেন বা কি করবেন পরবর্তীতে, কিন্তু তাদের ক্ষোভ বা তাদের যে ক্ষুব্ধ যে প্রতিক্রিয়া সেগুলো কিন্তু গণমাধ্যমে তারা দিয়ে যাচ্ছেন। যদি বলতে হয় তাহলে এখনকার পরিস্থিতি কিছুটা থমথমে, যান চলাচল স্বাভাবিক রয়েছে যদিও, কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের কোনো আচরণ আমরা করতে দেখছি না, শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিয়ে রয়েছেন। আমরা চলে যেতে চাই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে আছেন সহকর্মী ওয়ালি। সকাল থেকে উত্তেজনার পর অবশেষে শুরু যাচ্ছে জুলাই জাতীয় সনদের আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠান। অতিথি যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি উপস্থিত থাকবেন। এখানে কিন্তু আমরা দেখছি বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা অতিথি তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছেছেন। অনেকেই আসবেন। 2 জন করে প্রতিটি দলের পক্ষ থেকে স্বাক্ষর করার কথা রয়েছে। স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে আজকে সকাল থেকে আমরা দেখেছি জুলাই যোদ্ধাদের একটি অংশ যারা এই জায়গাটিতে এসেছিলেন তারা কিন্তু আসলে বলেছেন যে জুলাই সনদের মধ্যে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি, এমন অভিযোগে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছিলেন। প্রায় 3 ঘন্টা পরে কিন্তু রাজনৈতিক দলগুলো আসবে, তার কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছেন। এখানে কিন্তু হামলারও ঘটনা ঘটেছে, বাইরে উত্তেজনা ছড়িয়েছে। কিছুক্ষণের আগেই কিন্তু মূলত এটি উন্মুক্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর যারা অতিথি রয়েছেন তারা আসবেন, এখানে উপদেষ্টা যারা রয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য তারা আসবেন। সব মিলে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে বলা চলে 4টা নাগাদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দাদা, একটু জানতে চাই যে দীর্ঘ 8 মাস ধরে তো আসলে ঐকমত্য কমিশনের বৈঠক হলো, আজকে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আপনারা এসেছেন আমন্ত্রিত হয়ে, মানে এই আপনি কি মনে করছেন যে এই সনদটা আসলে জাতির জন্য কতটা উপকারে লাগবে, কতটা উপকৃত হবে? প্রতিশ্রুতি ভিত্তিক যদি সামনে পথ চলা হয় নিশ্চয়ই কাজে লাগবে। আর কাজে লাগানোর জন্যই তো সকল বিশেষজ্ঞ তারা তো এটা তৈরি করছে। অনেক রাজনৈতিক দল তো আসে নাই, বয়কট করলো, এটিকে আসলে কিভাবে দেখছেন? এটা আসারও নিয়ম আছে, বয়কট করারও নিয়ম আছে, তাই না? আর স্বাক্ষর হওয়ার পরে এটা কার্যকর করার ব্যাপারটা তো সরকারের, রাজনৈতিক দল কোঅপারেশন করতে পারে, সহযোগিতা করতে পারে। তো রাজনৈতিক দলগুলি তো এটা তৈরির ক্ষেত্রে সহযোগিতা করছে বলেই তো আজকে তারিখ করতে পারছে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আসলে সহযোগিতা করেছে, এখন এটি বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আসলে আমরা দেখছি যে বিভিন্ন দলের নেতারা এই জায়গাটিতে এসেছেন। এখন পর্যন্ত কিন্তু বিএনপি, জামায়াত সহ সব দলের আসার কথা রয়েছে। এনসিপি স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবন এলাকায়। কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজন করা হলেও এখনো এ নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটনে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টির শ্রমিকদের অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য বলতে শুধু রাজনৈতিক দলের ঐক্য নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ঐক্য। এছাড়াও কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম আমরা দিতে চাই জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে।
এদিকে জুলাই সনদ স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ডিম্যাপের আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না, ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এতগুলো মানুষের এক্সারসাইজ, এত মানুষের শাহাদত বরণ, এত মানুষের রক্তপাত, এত মানুষের পঙ্গুত্ব বরণ, আমরা কি এত সহজেই ভুলে যাব? জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে কারো শঙ্কা থাকা উচিত নয়। বাংলাদেশের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ধসে পড়েছে 5 থেকে 8 তলার ছাদ, 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানায় এখনও অভিযানে ফায়ার সার্ভিস। রাকসুতেও একক আধিপত্য ছাত্র শিবিরের। 23টি পদের মধ্যে 20টিতেই জয়ী। ভিপি পদে জয়ী মুস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার চমক। 36 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়ে বাঁধ ভাঙা উল্লাস ক্যাম্পাসে। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, বাঁধভাঙা উল্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। বিজয়ের ঘোষণা শুনেই কান্নায় ভেঙে পড়েন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রাকসুতেও ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের। 23টি পদের মধ্যে 20টিতেই জয় জয়কার তাদের। এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন নেতৃত্ব, তাই তো উচ্ছ্বাসে ভাসছেন বিজয়ী ও তাদের সমর্থকরা। এই যে আমেজ, আমরা চাই যে প্রত্যেক বছর এই আমেজ তৈরি হোক নতুন করে, এবং এটা পুরো একটা দলীয় রাজনীতির এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এটা এই প্যানেল কাজ না করুক। যারা নির্বাচিত হয়েছে তারা আমাদের ক্যাম্পাসে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। শুক্রবার সকাল 8টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুস্তাকুর রহমান জাহিদ। শুধু সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক পদ ছাড়া বাকি 20টি পদেই জয় পেয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব। এই বিজয়টা ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই। ঘোষিত ফলাফলে ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান 9,290 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,729 ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941 ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়কে একটি কার্যকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে আমরা জাতির সামনে, দেশের সামনে উপহার দিতে চাই। তাদের উপরে আমাদের শিক্ষার্থীরা আস্থা রেখেছে, এই আস্থার প্রতিদান তাদের দিতে হবে। এটা উপভোগ করার বিষয় না, এটা দায়িত্ব পালন করার বিষয়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতভর গণনার পর শুক্রবার সকালে প্রকাশ করা হয় ফলাফল। ঘোষিত 6টি ছাত্রী হলের মধ্যে 5টি হলে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা। ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভূমিধস বিজয় অর্জন করল শিবির সমর্থিত প্যানেল। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীদের জন্যই কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন বিজয়ীরা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। 21 বছরের মধ্যে এবারই এইচএসসিতে সর্বনিম্ন পাশের হার।
ফেল করেছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। জিপিএ 5 কমে যাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো। অন্যদিকে বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানও। এবার খাতা মূল্যায়নে আগের মতো নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা না থাকায় ফলাফল নিম্নগামী হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। আর জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতাকেই ফল বিপর্যয়ের অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে পাশের হার জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতেই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এবার অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 76,814টি। গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 2004 সালে পাশের হার ছিল 47.74%। 2005 সালে পাশ করে 59.16% শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে তা বেড়ে 2021 সালে 95.26% পৌঁছায়। সবশেষ 2024 সালেও পাশের হার ছিল 77.78%। হঠাৎ করেই চলতি বছর ফলাফলে এমন বিপর্যয় কেন? এই প্রশ্নের উত্তরে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিক সফলতা দেখানোর জন্য নম্বর বাড়িয়ে দিয়ে ফলাফলে বাম্পার ফলন দেখানোর ধারা চালু করেছিল আওয়ামী লীগ সরকার। তবে এবার নিরপেক্ষ মূল্যায়নের ফলে প্রকৃত পাশের হার সামনে এসেছে। ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হতো কীভাবে তাদের নম্বর প্রদান করতে হবে এবং কোনো শিক্ষার্থীকে ফেল করা যাবে না। তাদের নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা পাশের হার নিয়েই ব্যস্ত থাকতেন। এই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি মনে করি এটি তারই একটা বহিঃপ্রকাশ। আর এইচএসসি পরীক্ষার্থীদের বড় অংশই জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হয়েছে শিক্ষা কার্যক্রম। এটিকেও ফল বিপর্যয়ের বড় কারণ বলছেন বিশ্লেষকরা। বিগত জুলাই বিপ্লবের আন্দোলনের পূর্ব থেকে এবং জুলাই আন্দোলনের পর থেকে আমাদের শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের মানসিক গঠন এবং মানসিক স্ট্রাকচার এখন ঠিক নাই। এই চরম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে, পূর্ববর্তী সিলেবাস, পূর্ববর্তী মূল্যায়ন পদ্ধতি, তারা হোঁচট খাবে, সেটি স্বাভাবিক। যারা পাশ করতে পারেনি তাদেরকে হতাশ না হয়ে নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। আর উত্তীর্ণ হওয়া সবাইকে প্রচলিত উচ্চশিক্ষায় না গিয়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। একটা এক্সামে ফেল করা মানে যে আপনি হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে কেউ কেউ আমরা কখনো কখনো দেখি যে অপ্রীতিকর ঘটনা ঘটায়, এগুলো করা যাবে না। তার যদি আগ্রহ থাকে সে আবার চেষ্টা করবে, অথবা সে অন্য প্রফেশনে সে চলে যাবে, আর একটা দক্ষতামূলক কাজে সে ইনভলভ হবে। এদিকে 17 অক্টোবর থেকে শুরু হয়েছে এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে 6ষ্ঠ দিনের কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে যান আন্দোলনরত শিক্ষকরা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুপুর থেকে অনশন শুরুর ঘোষণা দেওয়া হয়। এছাড়া শনিবার কালো পতাকা মিছিল করা হবে। এর মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন না হলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। প্রয়োজনে এই 2025 সাল এই শহীদ মিনারে অবস্থান করবে, 30% মেনে নেবেন আমাদের শিক্ষকরা। আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানার আগুন দীর্ঘ 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কারখানা ভবনটি নির্মাণ বিধিমালা যথাযথ ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। নুরুল জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
টানা 17 ঘন্টা জ্বলা আগুনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানা ভবনটি। সারা রাত ধরে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের একাংশের ছাদ ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন তলার শীতাতপ যন্ত্র, দরজা, জানলা এবং দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে। বুধবার দুপুরে লাগা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 25টি ইউনিট একযোগে একটানা কাজ করে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারপর চলে ডাম্পিংয়ের কাজ। আগুনে ইপিজেড অংশের বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, তারও মেরামত শুরু হয় সকাল থেকে। পাকিস্তানি মালিকানাধীন এই কারখানা ভবনটি নির্মাণে বিধিমালা যথাযথ ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। পঞ্চম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি। আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। ভয়াবহ এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কারখানার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও ব্যবসা থেকে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এটার ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কারখানা দুটির একটিতে তোয়ালে, ক্যাপ এবং অন্যটিতে তৈরি হতো মেডিকেল সার্জিক্যাল গ্রাউন্ড। 8তলা ভবনের নিচে 4তলা কারখানা এবং উপরে 4তলা গোডাউন ছিল। টানা 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত কারখানার পুরো ভবনটি। যদিও কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে, ইপিজেডের মতো বিশেষ শিল্পাঞ্চলে কারখানার আগুন নিয়ন্ত্রণে কতটা সক্ষম দেশের ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌসলিপি, সময় সংবাদ। ধরে করা হয় পরিকল্পনা, এরপর ফরচুন শপিং মলের দড়ি বেয়ে উপরে উঠে চোর চক্রের 2 জন। 3য় তলার জানালা কেটে ভেতরে প্রবেশ করে চুরি। গ্রেফতার এড়াতে বোরকা পরে চুরির পরপরই মোটরসাইকেলে করে ঢাকার বাইরে আত্মগোপনে যান চক্রটি। বরিশাল, ফরিদপুর ও ঢাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরির 190 ভরি স্বর্ণ ও নগদ প্রায় 2 লাখ টাকা। 9 অক্টোবর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে বোরখা পরে ঢোকেন 2 ব্যক্তি। সিসিটিভি ক্যামেরা সরিয়ে দোকানের তালা কেটে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় রমনা থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর, বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে তারা। উদ্ধার হয় 190 ভরি স্বর্ণ, রূপা ও নগদ প্রায় 2 লাখ টাকা। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ত 3 জন সহ মোট 5 জন জড়িত ছিলেন। এর মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এখনও পলাতক রয়েছে 1 জন। 3 মাসের পরিকল্পনায় চুরি করে চক্রটি ওই রাতেই পালিয়ে যায় ঢাকার বাইরে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে। বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যেয়ে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন, এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। যাত্রাবাড়ি সহ সম্প্রতি রাজধানীতে সংগঠিত চুরির সঙ্গে এই চক্র জড়িত নয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নেব। এখন পর্যন্ত আমরা পাইনি। গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্র। আগেও বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, প্রথমবারের মতো লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের বুকে লাল সবুজের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য। ত্বক ফর্সা করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন তার সবই কি আসল, নাকি দেখতে আসল মোড়কের ভেতরে আপনাকে দেয়া হচ্ছে নকল পণ্য?
অতিমাত্রায় কেমিক্যাল যুক্ত ও বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। স্বপন আহমেদের রিপোর্ট। ত্বক ফর্সা করতে সারা দেশেই দেদারসে বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ক্রিম অথবা লোশন, অথচ বেশিরভাগ পণ্যেই পাওয়া গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ঝুঁকি তৈরি করছে ক্যান্সারেরও। তার মধ্যে স্কিন শাইন ক্রিমটা অন্যতম। স্কিন শাইন ক্রিমে ক্ষতিকর হাইড্রোকুইনন থাকার কথা 5 ppm, তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আসা ক্রিমগুলোতে রয়েছে 20 লাখ ppm, যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে সম্প্রতি রাজধানীর চকবাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালায় বিএসটিআই। মেলে অতিরিক্ত হাইড্রোকুইনন যুক্ত হাজার হাজার প্যাকেট ত্বক ফর্সাকারী ক্রিম। জানেন না যে স্কিন শাইন যেটা, এটা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর? না, স্কিন শাইন আমি এটা বিক্রি করি না, বাট আমার এখানে ঠিক আছে, এটা হ্যাঁ ক্ষতি করে। আপনি কেন বিক্রি করছেন? আচ্ছা, এটা আর নেক্সট আর করবো না, বিক্রি করবো না। এছাড়া চকবাজারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ভেজাল পণ্য উৎপাদনের কারখানা, যেখানে প্রস্তুত হচ্ছে নিম্নমানের নকল প্রসাধনী। নকল করে উৎপাদন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছে। মানবদেহের ক্ষতিকারক এসব পণ্যের বাজার বন্ধ করতে অভিযানে নামে বিএসটিআই। 7,20,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় কোটি টাকার বিক্রি নিষিদ্ধ রূপচর্চার পণ্য। শাইন ক্রিম, যেটি রং ফর্সাকারী ক্রিম, তারপর ফেস ওয়াশ, তারপর হচ্ছে ফেস পাউডার, বিভিন্ন ধরনের, যেটি আমাদের মা বোনদের কাছে খুব বেশি জনপ্রিয়। এই প্রোডাক্টগুলো আমরা এখানে বিপুল পরিমাণে পেয়েছি, যেটিতে কিনা বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স নাই, এবং হচ্ছে এখানে আমরা ত্বকের জন্য ক্ষতিকর, যেটাকে বলা হয় হাইড্রোকুইনন, এই ক্ষতিকর উপাদানটি খুব বেশি পরিমাণে আছে। এই ধরনের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে পাওয়া গেছে। এদিকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে স্থায়ী ক্ষত তৈরি ছাড়াও মৃত্যু ঝুঁকিরও শঙ্কা ক্যান্সার বিশেষজ্ঞের। পরিমাণগতভাবে যেমন বেনজিন থাকে, কোল্টার থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ হলে কিন্তু স্কিনে ক্যান্সার হতে পারে। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে গেলে তাদেরকে কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। কসমেটিক বিষয়টাকেও গুরুত্ব দেয়া। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংস্থার আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তাহলে মালিকরাই উপকৃত হবেন, তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলকারখানার গতি বাড়িয়ে দেবে। এতে মালিকরাই উপকৃত হবে। শ্রমিক টকাইয়া কোনো মালিক বাঁচবেন না। শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য। আমরা এখানে শ্রমিক মালিক সংঘাত চাই না। আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী, পরস্পরের ভাই। আমরা এই সহমর্মিতা, সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই। কিন্তু আফসোস, যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে। শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই। শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চাকরি হারা হয়েছে, লাভবান হয়েছেন নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, এই কাফরুল মিরপুরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে, কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে। এই এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে। ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে, চাকরিজীবীরা চাকরি করবেন, ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন, মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন। যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবে। আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে। এবং রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বগুড়ার এক বাড়িতে একজনকে শ্বাসরোধে হত্যা করে প্রায় 7 লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে দুপচাচিয়ার তালোরা এলাকার 5 থেকে 7 জনের ডাকাত দল ছাদ দিয়ে বাড়িটিতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে বিমলা পোদ্দারকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে প্রায় 7 লাখ টাকা লুট করে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে খৈল ভুষির ব্যবসা করে আসছিল 5 ভাই বোনের পরিবারটি। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যদি হামাস গাজায় হত্যাযজ্ঞ চালায় তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেট ট্যুরিজমে নতুন এক অধ্যায় শুরু করেছে বিসিবি। ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি করার পর বিসিবির এটা প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য। প্রথম পদক্ষেপে সফল বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ অনুষ্ঠানের পুরোটা সময় মেহেদি মিরাজের কাছ থেকে জানার চেষ্টা করেছেন এদেশের ইতিহাস সম্পর্কে। শনিবার থেকে মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রণক্ষেত্র সংসদ ভবন এলাকা। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। টিয়ারশেল নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি। কিছু দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ। সই করা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত, মত বিএনপির। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ এবং চাকসুর পর রাকসুতেও ছাত্র শিবিরের একক আধিপত্য। 23 পদের 20টিতেই জয়। ভিপি জাহিদ, জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চমক। ক্যাম্পাসে বাঁধভাঙা উল্লাস। এই ছিল সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।